জামাদানি শরীফ মুগলিসুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা সাহিত্য বিষয়ে একটি গল্প তোমাদেরকে পড়াবো। সেই গল্পটি শুরু করার পূর্বে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের এই সকালে শুরু করতে যাচ্ছি। যে গল্পটি তোমাদেরকে পড়াবো সেই গল্পটি হলো, তোমরা দেখো বইয়ের পৃষ্ঠায় 34 পৃষ্ঠায় এই গল্পটি রয়েছে। গল্পটির কি নাম হলো, আমাদের বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখক, তার লেখা অভাগী স্বর্গ। অভাগী স্বর্গ গল্পটি আজকে তোমাদেরকে পড়াচ্ছি। গল্পটি পড়ানোর পূর্বে লেখকের জীবনের সামান্য কথা তোমাদেরকে বলতে চাই যে 1876 সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাল্যকালে তার আর্থিক অসুবিধার কারণে লেখাপড়া হয়নি, বেশি দূর এগোতে পারেনি। মাত্র FA পর্যন্ত লেখাপড়া করার পর পরিসমাপ্তি ঘটে। তারপরে ভাগ্যের সন্ধানে রেঙ্গুনে চলে যান, সেখানে একটি কেরানি চাকরি গ্রহণ করেন এবং 1903 সালে আর 2016 সালে তিনি আবার কলকাতায় ফিরে আসেন, সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। সাহিত্য অল্প দিনের মধ্যে তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারপরে কি হলো দেখা যায়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তাকে জগৎ তারিণী উপাধি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। 1938 সালে এই অপরাজেয় কথাশিল্পী ইউরোপে চলে যান পরপারে। তার লেখা অনেক গ্রন্থ আছে, যেরকম বড় দিদি, শ্রীকান্ত, তার বিখ্যাত উপন্যাস, আরো রয়েছে বিন্দুর ছেলে, দেনা পাওনা, বৈকুণ্ঠের উইল, এছাড়া অসংখ্য গ্রন্থ তিনি লিখেছেন। আজকে যে গল্প তোমাদের পড়াচ্ছি সেই গল্প হলো কি, অভাগী স্বর্গ। এটা সুকুমার সেনের শরৎ সাহিত্য সমগ্র গ্রন্থের প্রথম খণ্ড থেকে এটা নেওয়া হয়েছে। কি, অভাগী স্বর্গ গল্প। অভাগী স্বর্গ গল্প আমরা দেখতে পাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্যার লেখা শুরু করেছেন যে অতি বৃদ্ধা মহিলা, মুখার্জি পরির মহিলা মারা গিয়েছে এবং তাকে সৎকার করার জন্য গোটা একটা মহা উৎসবের ধূপ পড়েছে। আলতা দিচ্ছে, কেউ পদধূলি দিচ্ছে, ছেলে মেয়ে, তার যে ছেলে আছে তারপরে মেয়েরা আছে, তারা সবাই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর সেই মুখার্জি সাহেব কি করছে, ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দিচ্ছে আর সামান্য চোখের জল হয়েছে, ছেলে মেয়েরাও আশীর্বাদ নিচ্ছে যে তাদেরকে যেন পা ধরে আশীর্বাদ দিচ্ছে। আর গোটা গ্রাম শুদ্ধ যেন মহা উৎসবের ধুম পড়ে গেছে। মনে হয় আবার 50 বছর পরে আবার নতুন করে স্বামী গিয়ে আগমন করতেছে। আর কি দেখতে পাই তার সাক্ষরের জন্য যাচ্ছে, তখন বিপুল কণ্ঠে হরিধ্বনি চলছে এখানে। ওই সেই হরিধ্বনিতে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, নিকটে গরুর নদীর তীরে শ্মশান রয়েছে, সেই শ্মশানে তাকে নিয়ে যাচ্ছে
নিয়ে যে সেখানে সেই ঘি, মধু, চন্দন কাঠ আর সেই বিপুল আয়োজন সেই চিতায় তাকে মুখার্জি বাড়ির স্ত্রীকে দাহ করা হবে। যখন হরিধুনী দিয়ে যে এই তাকে মহা উৎসবে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তে দেখা যায় একটি নিম্ন জাতের একজন মহিলা তা অনেক দূরে সেটা লক্ষ্য করে সেও বাড়ির থেকে সামনে থেকে সামান্য কিছু বেগুন তুলে নিয়ে কাঁধে করে নিয়ে হাটে যাবে বলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সব যাত্রা দেখতে পেয়ে সেও পিছিয়ে পিছিয়ে গেল। আর সেই এই মহিলাটি হলো কাঙ্গালি মা। সেই কাঙ্গালি পিছিয়ে পিছিয়ে যাচ্ছে, আর কি সে হলো ছোট জাতি, দুলে ধরে এরা ছোট জাত। তো যাই হোক, লেখক শরৎচন্দ্র এখানে জাতভেদ প্রথা তার লেখায় সুন্দর করে উল্লেখ করেছে, যে এখানে জাতিভেদ প্রথা সুন্দর উল্লেখ, যে দুলে ধরে সেই কাঙ্গালির মা তার সব যাত্রার সঙ্গে মিশতে পারবে না, এই জন্য দূরে থেকে তা অবলম্বন করতে থাকে। এরপরে কি করলো, শ্মশানে যাওয়ার পরে কাঙ্গালি মা একটু দূরে একটা ঢিপির মধ্যে সেখানে দাঁড়িয়ে উপভোগ করতে লাগলেন কি করে তাকে দাহ করা হয় সেই মুখার্জি বাড়ির স্ত্রীকে। কাঙ্গালি মা দেখলেন যে যখন তাকে তার ছেলে তার মন্ত্রপুত করে মুখে আগুন দিচ্ছে, আর সেই ধোঁয়া দেখতে পাচ্ছে, আর ধোঁয়ার সাথে সাথে দেখতে পায় যে কাঙ্গালি মা তার চোখ দিয়ে অশ্রু ধরে পড়ছে, আর রথে চড়ে মুখার্জি বাড়ির স্ত্রী যেন রাঙ্গা পা চড়ে সেই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। এই দৃশ্য অবলম্বন করতে করতে দেখে এমন এক সময়ে 14-15 বছরের একটি ছেলে তার পিছিয়ে এসে বলছে, মা তুমি কি করছো, ভাত রাখবি না, আমার যে ক্ষুধা পাইছে। মা ছেলেকে বলে, দেখ মুখার্জি বাড়ির স্ত্রী আজ রথে চড়ে স্বর্গে যাচ্ছে, তুমি কই, আমি তো দেখতে পাচ্ছি এই তো ধোঁয়া। মা একটু হাসিয়ে বলছে, না ঠিক তাই, ধোঁয়া হয়তো। এরপর কি হলো, আমরা দেখতে পাই যে ছেলে তার মাকে বলছে, বামুনের গিন্নি মরছে, তুই কেন কেঁদে পড়িস মা। মা ও ছেলে সেই শ্মশানের সেই নদীতে স্নান করে, হিন্দু ধর্মীয় মতে শ্মশানে গেলে স্নান করতে হয়, এই দাহ সঙ্গে গেলে সেই স্নান করে মা ও এবং ছেলে বাড়িতে ফিরে পড়ে। এরপরে কি হলো, কাঙ্গালি মায়ের একটা ইতিহাস আছে, যা বিধাতার নামের সঙ্গে কাঙ্গালি মায়ের নাম যে অভাগী হয়েছে, এটা কি করে হলো তা এই গল্পে সুন্দরভাবে ফুটে তুলেছে। অভাগীকে মা জন্ম দিয়ে বাবা রাগ করে, মা জন্মের সময় অভাগীর মা মারা যায়, বাবা রাগ করে মেয়েটির নাম দিয়েছেন অভাগী, এবং অভাগী বড় হলে আর বড় হয়েছে, তারপরে তাকে রসিক বাঘের সঙ্গে বিয়ে দেয়। রসিক বাঘের সঙ্গে, সেই রসিক বাঘের একটা বাঘিনী ছিল নদীর অন্য গ্রামে। সে কিছুদিন ঘর সংসার করে রসিক বাঘ অন্যত্র চলে যায় তার সেই বাঘিনীর কাছে, আর খোঁজ খবর নেয়নি। এদিকে কাঙ্গালি জন্ম হয়েছে, গ্রামের অনেক লোক তাকে হয়েছে, স্বামী যখন চলে গেছে তাকে অন্য জায়গায় নিকে দেওয়ার জন্যে, কিন্তু ছেলে এই কথা শোনার পরে বলছে, তুমি কেন আমাকে তুমি নিকে, তোর জন্য আমি ছেড়ে দিতে পারিনি, তোর জন্য আমি কোথাও নিকে বসিনি, অর্থাৎ তখন বুকে জড়ায়। একজন পাড়া প্রতিবেশী গ্রামের লোক এতই আমার কাছে উপদ্রব করেছে, তার শেষ সীমা নেই। ছেলের জন্য খাওয়ার আয়োজন হয়েছে। বাইরে থেকে ছেলে পুকুর ঘাট থেকে এসে দেখে ছেলে মা সেই খাবারের ভক্ত বিশেষ কোথায় রেখে দিয়েছে, মাটি থালা দিয়ে ঢেকে রেখেছে। আর ছেলে কাঙ্গালি তাকে বলছে, মা তুই কি সামান্য অংশটুকু তুই তো খেলে রেখে দে, বলছে আমার ক্ষুধা নেই। এরপরে দেখে হাঁড়িতে সামান্য ভাত রয়েছে। এভাবে যে কতদিন কাঙ্গাল মা অনাহারে থেকেছে তার কোনো ইয়ার্থা নেই।
কাঙালির মা, কাঙালি তার মা গলায় যখন হাত দিয়েছে, জ্যাকে তখন তার অনেক আস্তে আস্তে গরম, তাকে গরম দেখে বলছে যে মা তোমার হয়তো জ্বর হয়েছে, তোমাকে, তাই তাকে পাটি বিছিয়ে দিয়ে, কাঁথা বিছিয়ে দিয়ে, তাকে বালিশ দিয়ে, মাথা করতে বালিশ পেরে মাকে শুয়ে দিলেন। আর কি করলেন, কাঙালি সেই ঘটিটা নিয়ে সেই অন্য একটি গ্রামে কবিরাজের বাড়িতে গেলেন। কবিরাজের বাড়িতে গিয়ে একটা ঘটি বাধা দিলেন 1 টাকা দিয়ে, আর সেখান থেকে কয়েকটা, কবিরাজ তো আসলেন না, আর কয়েকটা বড়ি দিয়ে পাঠালেন। সেই বড়ি নিয়ে এসে মাকে খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু মা কি করলেন, কাঙালির মা অভাগী, সেই বড়িটা উনুনের মধ্যে ফেলে দিলেন। গ্রামের লোকেরা গীত বা মধু ঘষা, সেই অনেক কিছু, যত যোগ মন্ত্র সবকিছু পাঠলেন, কিন্তু কাঙালির মায়ের অসুখ আর সারল না। কাঙালি তার মা তার কাঙালিকে বুকে জড়ায় তাকে পঙ্কিরাজ ঘোড়ার গল্প শোনাতে লাগলেন। কাঙালি মায়ের অসুখ বেড়েই চলছে। এদিকে মা তার ছেলে কাঙালিকে বলছে, ওই যে ওপারে আছে তাকে তুই ডেকে আনতে পারবি কি? সেই বলছে তোর বাবাকে ডেকে নি, তার কাছে পায়ের ধুলে নিতে হবে। পায়ের ধুলার হিন্দু ধর্মের মধ্যে যদি মেয়েরা স্বামীর আশীর্বাদ না নেই তাহলে তার স্বর্গে যেতে পারবে না, এই কথা তারা বিশ্বাস করে। তাই যে কোনোদিন তাকে ভরণ পোষণ দেয় নাই, কোনো খোঁজ খবরও রাখে নাই, আর তাকে আনতে হচ্ছে পদধূলি নেওয়ার জন্য। কাঙালি ছুটে গেল সেই তার বাবা রসিক বাঘকে আনার জন্য। সেই অন্য গ্রামে যে বাবাকে বলছে, বাবা তুমি চলে এসো, তুমি চলে এসো বাবা, মা তোমাকে ডাকছে। কি বলছে যে তোমার যে পদধূলি নিবে, যদি কোনোদিন খোঁজ খবর নেয়নি, কোনো অন্য বস্ত্র ব্যবস্থা করেনি, অথচ পদধূলি নেওয়া তার সে দিবে, এটা কেমন কথা? তাই সে শোনার সাথে সাথে ছুটে এসলো। ছুটে চলে এসে দেখে কাঙালির মা শুয়ে আছে, আর একটি হাত হাত উপর দিক করেছে, উপরের দিকে করে। তখন সবাই চতুর্পাশে আছে, সেই সবাই বলছে দাও না দাও। এত সতী সতী সাধবী লক্ষ্মী মেয়ে আর দূরে পারেনি, কেননা সেই দূরের ঘরে না জন্মে বামন পায়েতের ঘরে কেমন জন্মালো না, এইটা গ্রামের মেয়েরা আফসোস শুরু করে দিল। সেই কাঙালির বাবা রসিকবাগ তাকে পদধূলি দিল, এরপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কাঙালি চিন্তা করলো যে যে বাড়ির সামনে, উঠানের সামনে একটি দেউড়িতে একটি বেল গাছ আছে, কুড়াল দিয়ে সে বেল গাছ যখন কাটতে গেছে, তখন হিন্দুস্তানি দারোয়ান এসে সেই রসিকবাগকে একটা চর বসিয়ে দিয়েছে। এদিকে কাঙালি দৌড়ে যে বলছে, তুই আমার বাবাকে মারলি কেন? প্রতিবাদ করতে যে সেই দারোয়ান তাকেও মেরতে চেয়েছিলেন, কিন্তু যে সে যে মরা শুয়েছিল, তার মাকে শুয়েছে, এই জন্য তাকে কিছু বলল না। সবাই বললো যে নিকটে একটি কাছারি আছে, সে কাছারি ঘরে নায়ক থাকে জমিদার, সেই জমিদার অধর রায়ের সেই নায়ক, সেখানে গিয়ে বললে হয়তো তার অনুমতি দিলে তাকে একটি বেল গাছ পাওয়া যাবে। চলে গেল সেখানে যাওয়ার জন্য। যাওয়ার পরে বলছে কি, ওপরে যখন সিঁড়ি দিয়ে উঠতে নিয়েছে, উঠতে নেওয়ার পরে তারপরে সেখানে যেয়ে দেখে সন্ধ্যাগ্নি পূজা করছে সেই নায়ক সাহেব অধর রায়। অধর রায় পূজা করছে। তারপরে বলছে কে, যে আমি কাঙালি, আমার মা মরেছে, একটি বেল গাছ আছে, সেই বেল গাছ থেকে। বললো কে আছে রে, ওকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে। হ্যাঁ, কে আছে? বলছে আমরা জেল দুলের যা, দেখ তো চাল টাল দিয়ে পালাই নাকি, দেখ খাজনা বাকি আছে কিনা দেখ। তো বলছে কি, আমার মা সৎকার করতে হবে, তাকে দাহ করতে হবে, বেল গাছটা কাটার অনুমতি দিন মহাশয়। কিন্তু তাকে বেল গাছ কাটার অনুমতি দেয়, তো বেল গাছ নিবি, 5টা টাকা আছে, কিন্তু 5টা টাকা তার কাছে নেই। অনেক দুঃখে তারপরে পাড়ে জমিদার সেই নায়ক অধর রায় পাড়েকে ডেকে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আর কি করলো, দেখা গেল সেই সিঁড়ির পর বললো যে ওখানে গোবর জল ছুটিয়ে দিই। এই যে হিন্দু ধর্মের কথা, এখানে
লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছে যে দুলে ঘরের সেই ছেলে কাঙ্গালি এসেছে মরা ছুঁয়ে, এই জন্য ওখানে গোবর জল দিতে হবে। এই যে ধর্মীয় বিশ্বাস, এই ধর্মীয় অনুভূতি বা আমরা এই গল্পে লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার লেখনীর মাধ্যমে সুন্দর করে ফুটে তুলেছে যে গোবর জল দিয়ে সেটা পবিত্র করতে হবে, শৌচ করতে হবে, তাহলে পবিত্র হবে। এই আশায় পাড়েকে বলছে যে গোবর জল দিয়ে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য। এখানে কেন মরা শুয়ে আসছে সেই কাঙ্গালি, তারপর মনের দুঃখে সেখান থেকে কান্নাকাটি করে চলে যাচ্ছে কোথায়, সেই কাঙ্গালি যাচ্ছে, যেতে যেতে দেখে সেই মুখার্জি উদ্যোগের সামনে অনেকগুলো কাঠ রাখছে। সেই কাঠগুলো দেখে সেই কাঠগুলো থেকে সে লাঠি বের করছে। তখন সেই মুখার্জি বাড়ির মহাশয়কে বলছে, মহাশয় আমার মা মরেছে, তাহলে একটু বলছে কালকে দিন পরে এখানে শ্রাদ্ধ হবে, আর ঠিক আমারই অনেক কাঠ লাগবে, আমি কি করে কাঠ দিব? সেই মুখার্জি বাড়ির সেই ছেলে বলছে আরেক কথা, ভট্টাচার্য মহাশয় বলছে, তারা কত কত বলতে বলছে, দেখ দেখ সেই দুলে ঘরে এলো, তারাও বাম কায়েত হতে চায়। সে উপহাস স্বরূপ বলেছে, সেখানে বলছে দাদা কাঙ্গালি, তুই যে তোর মা মরছে কি হয়েছে, তার মুখে নুড়ো দিয়ে নদীর ঘাটে পুঁতে রাখ, আর আগুন দিয়ে নুড়ো দিয়ে দে। সেই নাড়া সেই খড়ের আগুন দিয়ে তাকে পোড়াতে বলছে। কাঠের অভাবে ছেলে দুলে ঘরের ছেলে বলে তার মাকে দাহ করতে পারছে না। মার বিশ্বাস ছেলের মুখে আগুন দিলে সে কি যাবে, স্বর্গে যাবে। মনের দুঃখে সেখান থেকে চলে গেল। এখানে চলে যেয়ে সে মাকে সৎকার করার জন্য নদী ঘাটে নিয়ে গেল, শ্মশানে নয় নদীর ঘাটে। যেহেতু দুলে ঘরে মানুষ, তারা সেই নিম্ন জাতের, শ্মশানে পড়াতে পারলো না, তাকে নদীর ঘাটে নিয়ে যে পুঁতে রেখে, অর্ধেক পুঁতে রেখে ছেলে কাঙ্গালি সেই হাতে নাড়া নিয়ে বিচুলি অর্থাৎ সেই নুড়োগুলো নিয়ে মার মুখে আগুন দিল। ছেলে কাঙ্গালি দেখলো সে ধোঁয়ার মধ্যে যেন মা স্বর্গে চলে যাচ্ছে। এই যে আমরা দেখতে পাই লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সুন্দরভাবে এখানেই গল্পের শেষ। তোমরা শিক্ষার্থীরা তোমরা এখান থেকে বুঝতে পেরেছো তো এই কাহিনীটুকু, যে একসময় হিন্দুদের উচ্চ বর্ণ আর নিম্ন বর্ণের যে প্রথাভেদ আমরা এই গল্পের মাধ্যমে, অবাধ ঈশ্বর গল্পের মাধ্যমে সুন্দরভাবে জানতে পেরে। তোমরা বাড়ির কাজ নিয়ে আসবে, এখান থেকে বাড়ির কাজ নিয়ে আসবে। বাড়ির কাজ হলো যে অভাগী কবে তার অভাগীর মা মারা গিয়েছিল, আর অভাগীর স্বামী বিয়ের পরে অভাগীকে কি করেছিল, আর মৃত্যুর পূর্বে কাঙ্গালিকে তার মা কেন তার বাবাকে ডেকে আনতে বলেছিল। 3 নম্বর গেল। 4 নম্বর মুখার্জি বাড়ির বউকে শ্মশানে কিভাবে নিয়ে যাওয়া হলো তা বুঝিয়ে দাও। এই কয়টা বাড়ির কাজ তোমরা লিখে নিয়ে আসবে আগামী দিন তোমাদের কাছ থেকে, তা আমি দেখব। এখানে আমার পাঠ সমাপ্ত করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার গল্পের এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।